দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, দূরের ঝোপঝাড়গুলো ফ্যাকাশে। দিনের বেলাতেও মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কিছুই দেখা যায় না বললেই চলে। পূর্ব দিকের কোণে সারি সারি কয়েকটা গাছ, তারই একটু দূরে একটা বাঁধানো চুল্লি। হ্যাঁ, এটাই গাজীপুরের শ্মশান। এই শ্মশানে চুল্লির আগুন প্রায় নেভে না বললেই চলে। আশেপাশের প্রায় 10-12টা গ্রামের মধ্যে এই একটাই শ্মশান। মাঠের মাঝখান দিয়ে বুক ছিঁড়ে চলে গেছে একটা দীর্ঘ রাস্তা। তার এক প্রান্ত চলে গেছে বড় রাস্তার দিকে, আর অপর প্রান্ত গ্রামের দিকে। মাঠের দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট্ট ঝুপড়ি, এইখানে বাস করে। আসুন পরিচয় করিয়ে দিই। জগন খুড়ো, বাইরে এসো। আরে সত্য, বলো কি হয়েছে? চলো, শ্মশানে মোড়া এসেছে। আবার নিতাই মোটা চলে গেল। উফ, আবার তোমরা কি করছো বলো তো? একটু ভালো মন্দ খেতে পারো না? গত 7 দিনে আমার স্বাদ অবস্থা হয়ে গেছে। চলো খুড়ো, দেরি করো না। বাপ ভৈরব, দরজাটা বন্ধ করে দে আর রান্নাটা চাপিয়ে দিবি। আমি আসলাম। ঠিক আছে বাবা। এই হলো জগন্ডম। এই গাজীপুরের শ্মশানে দীর্ঘ 52 বছর ধরে মরা পুড়িয়ে আসছে। আর ভৈরব তার একমাত্র ছেলে। স্ত্রী মারা গেছে অনেকদিন আগেই। তবে খুড়ো, তুমি এত মোড়া উড়িয়েছো, আর এত সাহসী, আর তোমার ছেলে ভৈরব। সবই আমার কপাল গো বাবা। মা মরা ছেলেটাকে নিয়ে কি যে করবো। সারা ঘরে আলো জেলে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে ভৈরব জেগে অপেক্ষা করে বাবার ফেরার। ভূতে তার প্রচুর ভয়। সে ভাবে যত মরা এই শ্মশানে পোড়ানো হয়, সেই সব আত্মা এই মাঠেই ঘোরাফেরা করে। কয়েকবার ভূতের ভয়ে ফিরমিও খেয়েছে সে। যখন রাত্রে জগন শ্মশানে মরা পড়ায় আর ভৈরব একা ঘরে থাকে, তখন সে ভয়ে ভয়ে মায়ের নাম জপ করে। একদিন সকালে বাপ বেটা দুজনে বাইরে দাওয়ায় বসে গল্প করছিল। আচ্ছা বাপ, তুই এমন কতদিন ঘরে বসে থাকবি? আমার তো বয়স হয়ে গেল, এবার তো দায়িত্বগুলো বোঝ। না বাবা, আমার দ্বারা মরা পোড়ানো হবে না। তা বললে হয় বাপ? আমরা ডোম, এটাই আমাদের ধর্ম, এটাই কর্ম। কেন বাবা, তুমি মরা পোড়াও বলে আমাকেও কি মরা পোড়ানোর কাজ করতে হবে? সবই সমাজের নিয়ম নীতি, সমাজে যার যা কাজ। তুমি এত মরা পোড়াও, তোমার ভয় করে না? এই ভয় কিসে? কিসের ভয় আবার? ভূতের। ভূত? এই দেখ আমার হাতে, দেখ এত বড় কাটা দাগ। কি করে হয়েছিল বাবা? হয়নি রে বাপ, আমি নিজে করেছি। আমার হাতে একটা শেকড় আছে, এটা যতদিন আমার শরীরে থাকবে কোনো অপদেবতা আমার আশেপাশে আসতে পারবে না। কিসে কর বাবা? আমার হাতেও লাগিয়ে দাও, আমাকেও আর ভূতে ধরবে না। না রে বাপ, তা হয় না। নিজের হাত নিজে কেটে ওই শেকড়টা রেখে তারপর নিজেকেই সেলাই করতে হয়। তবে এই তোকে একটা কথা বলে রাখি, মন দিয়ে শোন। এই শেকড় শরীরে থাকলে মারা যাওয়ার পরে সেই শরীর আগুনে পুড়বে না, আর মাটি দিলেও নষ্ট হবে না। তার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে। তাই আমি মারা গেলে এই শেকড়টা বের করে দিবি মনে করে। বাবা আবার সেই শুরু করলে? আমি এই কাজ করবো না, ডোমের কাজ আমার দ্বারা হবে না। তাহলে তুই কি করবি? আমি শহরে গিয়ে কাজ করবো, সে যেই কাজই হোক, আমি এই কাজ করবো না। না বাবা, তা হয় না। আমরা ডোমের কাজ করি, নিচু জাতির লোক, আমাদের জন্য এই সব নয়। কেন বাবা, সবারই তো তার মনের মতো কাজ করার অধিকার আছে। না বললাম না? এখানে 52 বছর আমি এই শ্মশানে মরা পুড়িয়ে তোকে বড় করেছি। গ্রামের লোক জানলে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। তুই এসব ভুলে যা বাবা, তুই এসব ভুলে যা। বাবা, ডোমের ছেলে তাহলে ডোমই হবে? এই বলে চোখে জল নিয়ে ভৈরব বেরিয়ে গেল রাস্তার দিকে। সারাদিন কেটে গেল, ভৈরব বাড়ি ফিরল না। বাইরে বসে জগন
চিন্তায় সারাদিনের খাওয়া দাওয়া লাটে উঠেছে তার। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়, ভৈরব বাড়ি ফিরল। বাবা, বাবা। কে? ভৈরব এলি নাকি রে? ভৈরব? হ্যাঁ বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও, তুমি যা চাও তাই হবে। বাবা মায়ের অবাধ্য হয়ে জীবনে জীবনে সুখী হওয়া যায় না, আমায় ক্ষমা করে দাও বাবা। এই তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। তবে বাবা, তোর ভালোই আমার আপত্তি নেই, তুই তাই করবি যা তোর মন চায়। সত্যি বলছো বাবা? তাহলে চলো আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও? না বাপ, তা হয় না। এই শ্মশান আমি ছাড়তে পারবো না রে বাপ। আমি আমারও এই কাজই করে যেতে চাই। এই শ্মশানই হবে আমার শেষ ঠিকানা। না বাবা, তা হয় কি করে? তোমাকে ছেড়ে আমি কি করে যাব? আমি কি আর সারা জীবন তোর সাথে থাকবো? তোকে নিজেই নিজের পথ দেখতে হবে। তবে যেখানেই থাকিস আমার ভালোবাসা তোর সাথেই থাকবে। বাবা, বাবা, তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। তোর পাগল, আমি তো আছি। চল, সারাদিন কিছু খাসনি, আমি রান্না বসিয়ে দিই, খাওয়া দাওয়া করে তুই রাতের অন্ধকারে বেরিয়ে পড়বি। তখন মাঝরাত, চারিদিক নিস্তব্ধ, রাস্তা জনশূন্য। বাবা, তোমার খেয়াল রাখবে, আমি মাঝে মাঝে আসবো তোমার কাছে। আমার চিন্তা করতে হবে না, আমি এখন অনেক শক্ত সমর্থ। মরা পুড়িয়ে যা হবে তাতে আমার ঠিক চলে যাবে। তুই নিজের খেয়াল রাখবি, আর এখান থেকে যেতে কেউ না তোকে দেখতে পায়, সাবধানে যাবি। ভৈরব বেরিয়ে পড়ল। হাতে তার একটি পুঁটলি, তাতে সামান্য খাবার আছে। ধীরে ধীরে ভৈরব অন্ধকারে হারিয়ে গেল। জগনের মন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ছেলের কথা মনে পড়লেই জগনের মন কেঁদে ওঠে। আজ 7 দিন হয়ে গেল ছেলেটা চলে গেছে। কেমন আছে, কি করছে, যখন এই সবই চিন্তা করতে থাকে। একদিন সকালে কয়েকজন লোক এসে উপস্থিত হলো জগনের কাছে। জগন খুড়া, বাইরে এসো। রামচরণ বাবু, তার ভাই শ্যামচরণ আর কয়েকজন লোক। কি হয়েছে? হ্যাঁ, খুড়ো, তোমার ছেলে কোথায়? কেন, কি হয়েছে বলো তো? শ্যামচরণ বাবু বলল, না, আমরা শুনলাম নাকি তোমার ছেলে বাড়ি ছেড়ে পালিয়েছে। না 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 না, পালাবে কেন? ও শহরে কাজের জন্য গেছে। কাজ? কি কাজ? কেন, মোড়া পোড়ানো কি কোনো কাজ নয়? না তা নয়, আমি তো আছি, আমি তো করছি। তুমি আজ আছো, কাল নেই, তারপর কি হবে? ছেলেকে বাড়ি নিয়ে এসো। না না, তা কি করে হয়? সে মরা পড়ানোর কাজ করবে না। করবো না বললেই হবে? জমের ছেলে আমি চাকরি করবে? যত সব। দেখো, ছেলেকে যদি না ফিরিয়ে আনতে পারো এই শ্মশান ছেড়ে দাও। কাল তুমি না থাকলে তখন কে মরা পড়াবে? সে তখন না হয় তোমরা অন্য কাকেও দেখে নিও। তখন নতুন ডোম খুঁজতে অনেক সময় লাগবে। না না, তখন যদি কেউ না রাজি হয়, এই তো হরিয়া কিনেছি, এখনই রাজি। এখন হলে আমি রাজি, কিন্তু পরে হলে করবে না। হ্যাঁ, হরিয়ায় আজ থেকে এই শ্মশানে মরা পুড়াবে। তুমি আজকে এই ঘর ছেড়ে দাও। ঘর ছেড়ে আমি কোথায় যাব, কোথায় থাকবো? এসব কি বলছো তোমরা? এতদিন তুমি এই শ্মশানের ডোম ছিলে, তাই এই ঘর তোমার ছিল। আজ থেকে এখানে হরিয়া থাকবে। এমন করবো না, আমি কোথায় যাব? যাও যাও, ওই গাছতলায় কি আস্তানা নাও। কি হরিয়া, ঠিক আছে তো? ঠিক কথা, একদম ঠিক। মাঠের এক কোণে একটা বট গাছের নিচে অসহায় জগন। আজ তার প্রয়োজন ফুরিয়েছে। সেই ছোট বয়স থেকে বাবার হাতে হাতে কাজ শিখে এই শ্মশানের দায়িত্ব নেয় সে। গ্রামগুলোর প্রতিটা মানুষের কাজে লেগেছে সে, কিন্তু আজ তারাই তাকে ভুলে গেল। ভৈরবের কথা মনে করে তার বুকটা কান্নায় ফেটে পড়ে, কিন্তু সে ভৈরবের কাছে যেতে পারবে না। এক অদ্ভুত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে সে। বাবার শিখিয়ে যাওয়া এই কাজ ছাড়া আর কি করবে সে? তাই সে মনস্থির করলো এখান থেকে কোথাও যাবে না, সে এখানেই থাকবে।
দিন কাটতে লাগলো। রোদ ঝড় বৃষ্টিতে ওই গাছের নিচে চুপ করে বসে থাকে জগন, আর ওই চুল্লির দিকে তাকিয়ে থাকে। একদিন ভর দুপুরবেলা রোদ খাঁ খাঁ করছে, হরিয়া ঘুমাচ্ছিল। হঠাৎ একটা গো গো শব্দ শুনতে পেল। হরিয়া ছুটে গেল সেই বট গাছের দিকে। জল 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 করে আত্মনাদ করছে জগন। খুড়ো আর তোমার জল খেয়ে কাজ নেই, দাঁড়াও গ্রামে খবর দিই, তোমার সদ্গতি করতে হবে। হরিয়া চলে গেল গ্রামে খবর দিতে। কাতর কণ্ঠে জল জল করতে করতে এক সময় স্তব্ধ হয়ে গেল জগন। গ্রামের কয়েকজন লোক ছুটে এলো। কি আর করা যাবে, ও এতদিন আমাদের পূর্বপুরুষের সৎকার করেছে, আজ আমরা ওর দেহ সৎকার করব। ভগবানের কাছে ওর আত্মার শান্তি কামনা করি। সেই মতো জগনের দেহ সৎকারের কাজ শুরু হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। প্রায় 3 ঘন্টা কেটে গেল, কিন্তু মরা আর পড়ল না। যেমনকে তেমন, ঠিক আগে যেমন ছিল 3 ঘন্টা পরেও ঠিক তেমন। কি হলো হরিয়া, দেহ কেন এখনো পুড়ছে না? সেটাই তো ভাজি কথা, কি আজব ব্যাপার, ভূত প্রেত এলো না তো? তোমার মাথা মরা পোড়াতে জানো না, চলে এসেছে ডোম হয়ে। যখন আমাদের এইসব পাকা লোক ছিল, এখন দেখছি ওকে বাদ দিয়ে তোমায় এনে ভুল করেছি। এখন কি করা যায় কর্তা? 3 ঘন্টা কেটে গেল, কাঠও শেষ, মরা তো ভয় একটুও পড়লো না। সেটা তুমি ঠিক করো, মরা জেগে বসে থাকো। আহা, তোমরা মাথা ঠান্ডা করো, আমার মনে হয় অন্য কোনো রহস্য আছে। সে যাই হোক, জগনের দেহটা ওইদিকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হোক। একদম ঠিক বুদ্ধি বের করেছো। শেষে তাই করা হলো। জগনের দেহটা মাটি চাপা দিয়ে দেওয়া হলো। এই সব কিছুতে রাত অনেক হয়েছে, সবাই যে যার বাড়ি চলে গেল। তখন প্রায় মাঝরাত। হরিয়া অঘরে ঘুমাচ্ছে। বাইরে থেকে কার যেন একটা ডাক ভেসে এলো। হরিয়া হরিয়া, আমায় মুক্তি দে, মুক্তি দে আমায়। হরিয়ার ঘুম ভেঙে গেল। সে চমকে উঠল। গলাটা খুব চেনা চেনা লাগলো। এটা তো যখন খুড়োর গলা মনে হয়, তাহলে কি খুড়ো মরেনি? মরার নাটক করছিল। জ্ঞান বুদ্ধি বিবেক সব হারিয়ে হরিয়া একটা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে এলো, কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না। তোর কমের পরে কি ভুলভাল স্বপ্ন দেখলাম নাকি? হঠাৎ আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো বাড়ির পেছন দিক থেকে। হরিয়া, আমায় মুক্তি দে, মুক্তি দে আমায়। হরিয়া হ্যারিকেন নিয়ে ছুটে গেল সেই দিকে। হঠাৎ কোথা থেকে একটা কালো ছায়া মূর্তি এসে টেনে নিয়ে চলে গেল হরিয়াকে শ্মশানের দিকে। দূর থেকে ভেসে আসছে হরিয়ার চিৎকার, আর মাটিতে পড়ে ঘোরাঘুরি খাচ্ছে হরিয়ার হ্যারিকেনটা। পরদিন সকাল হতেই গ্রামে ব্যাপারটা ছড়িয়ে পড়ল। সবাই ছুটে এসে দেখলো শ্মশানে চুল্লির পাশে হরিয়ার মৃতদেহ পড়ে আছে। তার সারা গায়ে নখের আঁচড় কাটা। কিন্তু কেউ বুঝতে পারল না হরিয়ার মৃত্যু রহস্য। এই ঘটনার পর গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। সবাই মনে ভাবতে লাগলো, তাহলে কি জগনের অতিরিক্ত আত্মা প্রেত হয়ে সব কাজ করছে? আবার কেউ কেউ ভাবলো এটা নিছক দুর্ঘটনা। এই ঘটনার পর তিনি সন্ধ্যার পর শ্যামচরণ বাবু নদীর টাটকা ইলিশ নিয়ে বাড়ি ফিরছিল ওই শ্মশানের পাশ দিয়ে। হঠাৎ ভেসে আসে একটা বিকট চিৎকার। শ্যামচরণ বাবু থমকে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক দেখতে থাকেন, কিন্তু কোথাও কিছু দেখা যায় না।
হঠাৎ একটা কালো ছায়ামূর্তি এসে ঝড়ের মতো তাকে টেনে নিয়ে চলে যায় ওই শ্মশানের দিকে। দূর থেকে ভেসে আসে একটা আর্তনাদ, আর রাস্তায় পড়ে থাকে শুধু সেই মাছটা। পরদিন সকালে দেখা গেল সেই একই দৃশ্য, একইভাবে মরে পড়ে আছে শ্যামচরণ। গ্রামের লোকের আর বুঝতে অসুবিধা রইল না, এটা জগমডুমের অতৃপ্ত আত্মারই কাজ। গ্রামের কয়েকজন লোক মিলে আলোচনা করে ডেকে আনলো পাশের গ্রামের বরেন শাস্ত্রীকে। তিনি একজন মস্ত বড় ওঝা বলে নিজেকে প্রচার করেন। শাস্ত্রী মশাই, গ্রামটাকে রক্ষা করুন। হ্যাঁ নিশ্চয়, ওটা তো একটা সামান্য আত্মা, ওকে তাড়ানো আমার বাঁ হাতের খেল। তবে শুনে রাখো, দক্ষিণাটা কিন্তু ভালোই লাগবে। আগে আপনি যা বলবেন, আপনি বাঁচান আমাদের। ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যা তো ওই এলো, আমি রাতে ওই শ্মশানে যাব। তোরা কেউ সন্ধ্যার পর ঘর থেকে বেরোবি না। ও যদি ভয়ে গ্রামে ঢুকে পড়ে তোদের ক্ষতি করতে পারে। আপনি একাই যাবেন? কেন রে, তোদের আমাকে নিয়ে ভয় করছে নাকি? জানিস আমি কে? শ্রী শ্রী বরেন শাস্ত্রী। যা যা, তোরা যা, বাড়ি যা। গ্রামের সবাই বাড়ি ফিরে গেল। শাস্ত্রী মশাইয়ের কথা মতো সন্ধ্যার পর সবাই দরজা জানালা বন্ধ করে বসে রইল। তখন প্রায় মাঝরাত। রামচরণ বাবুর চোখে ঘুম নেই। হঠাৎ শোনা গেল একটা চিৎকার। সারা গ্রাম কেঁপে উঠল। দুর্গা দুর্গা, সারা গ্রাম তাহলে মুক্তি পেল। পরদিন সকাল হতেই গ্রামের লোক জড়ো হলো শ্মশানে। না, মুক্তি হয়তো আর পাওয়া গেল না। চুলির পাশে একইভাবে পড়ে আছে শাস্ত্রী মশাইয়ের মৃতদেহ। তাহলে চিৎকারটা তারই ছিল। সারা গ্রামে আতঙ্ক আরো বেড়ে গেল। দূর জেলা থেকে এক মস্ত বড় তন্ত্র সাধককে ডেকে আনা হলো। তিনি মন্ত্র বলে শ্মশানের মাঠের চারিদিকে মন্ত্র দিয়ে গণ্ডি কেটে দিলেন। চিন্তা করো না, সারা মাঠ এখন গন্ডির বাঁধনে বাঁধা। ওই আত্মার এখানে ঢুকতে না পেরে চলে যাবে এখান থেকে। তোমরা যাও, এখন বাড়ি যাও। সবাই বাড়ি চলে গেল, অপেক্ষা করে রইল কি হয়। হ্যাঁ, কাজ হয়েছে। দুদিন কেটে গেল, কোনো অঘটন ঘটল না। গ্রামের সবাই নিশ্চিন্ত হলো। গ্রামটা তাহলে অশরীরীর হাত থেকে মুক্তি পেল? বোধহয় না। একদিন সকালে মদন শ্মশানের মাঠে গরু বেঁধে পাশে একটা গাছের ছায়াতে বসেছিল। বিকেল হয়ে গেল, গরুটা বাড়ি ফিরে এলো, কিন্তু মদন আর বাড়ি ফিরল না। সন্ধ্যার সময় কয়েকজন শ্মশানে গিয়ে দেখলো সেই একই দৃশ্য। সেই অতৃপ্ত আত্মা থেকে মুক্তি পেল না গ্রাম। ধীরে ধীরে গ্রামে ভয়ের পরিবেশ এখন চরমে। একের পর এক ওঝা গুণিন আসলো, কিন্তু কেউ পারল না গ্রামটাকে বাঁচাতে। শ্মশানের দিকে যাওয়া লোকে বন্ধ করে দিল। মরা নিয়েও কেউ ওই শ্মশানে যায় না। আশেপাশের 10-12টা গ্রামের ওই একটাই শ্মশান। এখন গ্রামের কেউ মারা গেলে তাকে নদী পেরিয়ে নিয়ে যেতে হয় অন্য এলাকার শ্মশানে। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। ওই শ্মশানের সারা মাঠ জঙ্গলে ভরে উঠল। এইভাবেই ভয়ের মধ্যে গ্রামের লোকেদের জীবন কাটতে লাগলো। মাঝে মধ্যেই শোনা যায় শ্মশানে পড়ে থাকা মৃতদেহের খবর। এইভাবেই দিন কাটতে থাকে। কিছু লোক গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়, কিন্তু যাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না, তারা ভয়ে ভয়ে বাস করতে থাকলো ওই গ্রামেও। দেখতে দেখতে এভাবেই কয়েক বছর কেটে যায়, কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হলো না।
এই সেদিন দুপুরবেলায় রামচরণ বাবুর একটা দুধেলা গাই চড়তে চড়তে ওই শ্মশানের মাঠে চলে যায়। সে আর ফিরে আসে না। বিকালে গ্রামের বটতলায় বসে রামচরণবাবু অনেক দুঃখ প্রকাশ করছিলেন। এমন সময় গ্রামের এক যুবক ছেলে হন্তদন্ত হয়ে এসে বলল, রামচরণ বাবু, একটা একটা অবিশ্বাস্য ঘটনা দেখে এলাম। নতুন করে আর কি অবিশ্বাস্য জিনিস দেখবো, তা কি বলো? শ্মশান মাঠের কোণে যেখানে কুঁড়ে ঘরটা আছে তার সামনে আপনার সেই গরুটা বাঁধা আছে। কি বলছো? কি ওখানে বেঁধে রাখবে? কে হবে আবার? ওটাই সেই ভূত। হয়তো গরুটাকে ওখানে বেঁধে রেখেছে, যে আনতে যাবে তাকে ধরে মারবে। অনেকদিন হলো কাউকে বাগে পাইনি। না, ভূত পেত নয়, আমি স্পষ্ট দেখেছি একটা লোক গরুটার সামনে ঘাস দিয়ে গেল। ওটাই ভূত? না গো, পরনে লাল ধুতি পরা, মাথায় ঝাঁকড়া চুল। সত্যি বলছো? চলো চলো গিয়ে দেখি। এই বলে রামচরণবাবু আর কয়েকজন মিলে শ্মশানে গেল। ভয়ে ভয়ে তারা এগিয়ে গেল ঘরটার সামনে। হ্যাঁ, ভূত না, একজন মানুষ। পরনে লাল বস্ত্র, মাথা ভর্তি চুল, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, চোখ বন্ধ করে বাড়ির দাওয়াতে বসে আছে। কে আপনি বাবা? এখানে? আমার কোনো ঠিকানা নেই রে। এই জগতের সর্বত্রই আমার ঠিকানা, বিশেষ করে শ্মশানে। এই শ্মশানে ভয়ঙ্কর আত্মার বাস। গ্রামের অনেক লোক এখানে ওর শিকার হয়েছে। তাই? আমি তো গত 3 দিন ধরে এখানেই আছি। কই, তাকে তো দেখতে পেলাম না। না বাবা, সত্যি গ্রামের কেউ এই মাঠে প্রবেশ করলেই তাকে ওই টেনে নিয়ে চলে যায় ওই শ্মশানের চুল্লির পাশে। এই তো তোমরাও দাঁড়িয়ে আছো এখানে, কই কিছু তো হয়নি? হ্যাঁ বাবা, সত্যি। আপনি নিশ্চয় সিদ্ধ পুরুষ, তাই আপনি আছেন বলে। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, আমি রাতে যা করার করছি। গ্রামের সবাই বাড়ি ফিরে গেল। এই অপরিচিত বাবাই হয়তো তাদের রক্ষাকর্তা হয়ে এসেছে। রাত 12টা নাগাদ বাবা চলল শ্মশানের দিকে। চারিদিকে কালো অন্ধকারে ভরা। শ্মশানের পাশের ঝোপঝাড় থেকে দলে দলে শেয়াল ডেকে চলেছে। বাবা এসে দাঁড়ালো শ্মশানের চুল্লির পাশে। কে তুমি? সামনে এসো। কি হলো, এসো বলছি। ভয় পেয়েছো? তুই এখান থেকে চলে যা, আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। আমার জীবনের এটাই কার্য, বাধ্য করো না। তুই আমার কিছুই করতে পারবি না। জানিস জানিস আমি কে? তুমি যেই হও না কেন, তুমি জানো আমি কে, জানো আমার কি ক্ষমতা আছে। জানি, প্রথমদিন তোকে মারতে গিয়েছিলাম, ভাবিনি তুই অনেক ক্ষমতার অধিকারী। তবে আমাকে এখান থেকে তাড়ানো অত সহজ নয়। তাই নাকি? তুমি অনেক ক্ষমতা সম্পন্ন প্রেত। তাই? আমি হলাম জগন, এই শ্মশানেরই দম ছিলাম এক সময়। নামটা শুনে একটু চমকে উঠলেন বাবা। বললেন, তুমি এই গ্রামের লোকেদের মারছো কেন? শুনবি তো শোন। জগনের প্রেতাত্মা বলে চলল তার সাথে ঘটা অনাচারের কথা। যখন আমার মরাটা পোড়াতে পারল না এরা, তখন ওই পাশের মাটিতে পুঁতে দিল। কিন্তু ওরা জানে না কেন এমনটা হচ্ছে। যত অজ্ঞানীকে ডুম করেছে আমাকে তাড়িয়ে, সেই থেকেই আমার দেহ মুক্তি পায়নি। তাই মুক্তির জ্বালায় ওদের আমি মারছি। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে, আমি তোমাকে মুক্তি দেব। তুই আমাকে মুক্তি দিবি? আমার খবরের মাটিতে যে হাত দেবে তার মৃত্যু নিশ্চিত। এই খবরে
পরদিন সকাল হতেই গ্রামের কয়েকজন লোক উৎসাহ নিয়ে এলো সেই বাবার কাছে। বাবা, বাবা কিছু হলো? আপনি ওই আত্মাকে তাড়িয়ে দিয়েছেন তো? বাবা খুব রেগে গিয়ে ধমক দিয়ে বলল, না, তোমাদের নিজেদের দুষ্কর্মের সাজা তোমরা পেয়েছো, ঠিক হয়েছে। একটা নিরীহ মানুষ যে সারাটা জীবন তোমাদের জন্য কাজ করে গেল, তার শেষ সময় তোমরা তাকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, জানি বাবা, জানি। সেই কর্মের শাস্তি আমরা ভোগ করছি। আমরা তার প্রায়শ্চিত্ত করতে চাই। বলুন, বলুন কি করলে হবে? ঠিক আছে, মাটি করে ওই মৃতদেহ বের করতে হবে, আর তার হাতে একটা শিকড় আছে, ওটা বের করে দিতে হবে। ওটার জন্যই ওই দেহ মুক্তি পাচ্ছে না। কিন্তু বাবা, ওখানে গিয়ে কে মাটি খুঁড়ে মরা বের করবে? যে মাটি খুঁড়তে যাবে তাকেই তো মেরে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও, একটা কোদাল দিয়ে যেও, আমি যাব। বাবা, আপনি একটা সাধক হয়ে ডুমের কাজ করবেন? কিন্তু বাবা, আপনার কিছু হবে না তো? সেসব নিয়ে তোমরা ভেবো না, যা বললাম সেগুলো করো। তখন মাঝরাত। বাবা ঘরের মধ্যে বসে একে একে গলার হাতের রুদ্রাক্ষ খুলে রেখে দিলেন। তারপর একটা ছুরি দিয়ে হাতের কিছুটা জায়গা চিরে দিলেন। তারপর ছুরি থেকে বের করলেন সেই শিকড়, কাটা জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। খানিক পরে লাল ধুতি ছেড়ে সাদা ধুতি পরে বাবা বেরিয়ে গেলেন, একটা হ্যারিকেন আর একটা কোদাল হাতে। চলতে শুরু করলেন শ্মশানের দিকে। চারিদিকের পরিবেশটা অসম্ভব রকম ভৌতিক। বাবা এগিয়ে চলেছেন জগনের কবরের দিকে। কবরের কাছে গিয়ে বাবা মাটি খুঁড়তে আরম্ভ করলেন, আর তার সাথে সাথেই শুরু হলো চারিপাশে জগনের প্রেতাত্মার চিৎকার। আর বাবার চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো বেশ কয়েকটা ছায়া মূর্তি, কিন্তু তারা বাবার সামনে আসতে পারছে না। বেশ অনেকটাই মাটি খোঁড়া হয়ে গেছে। মাটির ওপর থেকে বাবাকে আর দেখা যাচ্ছে না। মাটি খোঁড়ার কাজ প্রায় শেষ হতে যায়। এমন সময় জগন বলে উঠল, মুক্তির জন্য তুই সাধক হয়ে ডোমের কাজ করতে দ্বিধাবোধ করলি না? সেই সাধক উঠে দাঁড়ালো, চিৎকার করে চেঁচিয়ে বলে উঠল, আমি সাধক হলেও আমার শরীরে বইছে ডোমের রক্ত। আমি ভৈরব, আমি ভৈরব বাবা, আমি ভৈরব, তোমার অবাকা ছেলে বাবা। সাথে সাথে চারিদিক থেকে জগনের কান্নার স্বর ভেসে আসতে থাকে। তোমার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না বাবা, সহ্য করতে পারছি না বাবা, মুক্তি দাও বাবা, মুক্তি। এই বলে ভৈরব জগনের মৃতদেহের হাত কেটে শিকড়টা বের করে নেয়। সাথে সাথে কান্না থেমে যায়। জগনের আত্মা যেন চির মুক্তি পেয়েছে। পরদিন সকালে গ্রামের সবাই দৌড়ে আসে। বাবা, ওই আত্মা মুক্তি পেয়েছে? হ্যাঁ, ও চিরতরে বিদায় নিয়েছে, আর কোনো ভয় নেই। বাবা, বাবা আপনি ধন্য, ধন্য বাবা, আপনি আপনি ধন্য। বাবা, আপনার নামটাই তো জানা হলো না। কি আপনার পরিচয়? আমার নাম ভৈরব। ভৈরব মানে? আমাদের ভৈরব মানে জগন ডোমের ছেলে? হ্যাঁ, আমি জগন ডোমের ছেলে, পিশাচ সিদ্ধ ভৈরব।